নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পরকীয়া বাঁচাতে ৩ মাসের শিশু কন্যাকে গলা টিপে খুন, দেহ নদীতে ফেলল বাবা। সেই একই কেস বাঁকুড়াতেও 10টি স্কুলের 47 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেল অন্যের অ্যাকাউন্টে। রাশিয়ার বীজ দিয়ে আমাকে শুভেন্দুকে খুনের ষড়যন্ত্র রাজ্যের, বিস্ফোরক অর্জুন। বিহারে বাসন কারখানার আড়ালে গোপন কুঠুরিতে আগ্নেয়াস্ত্র তৈরি, কলকাতা পুলিশের অভিযানে পর্দা ফাঁস। মেয়ের সারা শরীরে কামড় আঁচড়ের দাগ, বাকিটা বুঝতে অসুবিধা হলো না নাবালিকার মায়ের। আসছে বিস্তারিত খবরে। খোলা ঘাটে পড়ে রয়েছে মানুষের দেহাংশ, আর তা নিয়ে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই দেহাংশগুলি ভ্যাট থেকে তুলে মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের খোলা একটি ভ্যাটে মানুষের দেহাংশ পড়েছিল। অন্যান্য দিনের মতো সাফাই কর্মীরা যখন ভ্যাট পরিষ্কার করতে গিয়েছিলেন, তখন তা তাদের চোখে পড়ে। ওই ভ্যাটের মধ্যে মানুষের হাত, পা, দাঁত, চোখ সহ অন্যান্য অঙ্গ কাটা অবস্থায় পড়েছিল। সঙ্গে সঙ্গে খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। খবর পেয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওই দেহাংশগুলি ভ্যাট থেকে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। হাসপাতালের সাফাই কর্মী নিতাই মণ্ডল বলেন, প্রতিদিনের মতো আজ সকালে আমি ভ্যাট পরিষ্কার করতে গিয়েছিলাম। তখন দেখি ভ্যাটের মধ্যে মানুষের হাত, পা, দাঁত, চোখ সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাটা কাটা অবস্থায় পড়ে রয়েছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। কিভাবে মানুষের দেহাংশগুলি ভ্যাটের মধ্যে এলো তা আমি বলতে পারবো না। হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রণজিৎ মুখোপাধ্যায় বলেন, ভ্যাটের মধ্যে পড়ে থাকা দেহাংশগুলি কোনো বেওয়ারিশ লাশের নয়, মর্গে থেকে নেওয়া দেহাংশ। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো দেহের অংশগুলি কাটাছেঁড়া করেছেন, সেটাই হয়তো ভুল করে ভ্যাটে কেউ ফেলে গিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বারাসাত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ঘটনাটি শুনেছি, বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দেখছে, তার বেশি আমি কিছু বলতে পারবো না। স্ত্রী সন্তান থাকতেও আরও এক মহিলাকে বিয়ে, এমনই এক সম্পর্কে টানাপোড়েনের জেরে 3 মাসের শিশু কন্যাকে গলা টিপে খুন করে নদীর জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। স্ত্রী ও সন্তানদের ফাঁকি দিয়ে কাজের নামে অন্য এক মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়ে ভিন রাজ্য থেকে মন্তেশ্বরের পানবড়িয়া গ্রামে পালিয়ে আসে পরিযায়ী এক শ্রমিক। স্ত্রীর পরিচয় দিয়ে অন্য মহিলার সঙ্গে থাকার খবর কানে যেতেই সুদূর ঝাড়খণ্ড থেকে কোলের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বুধবার সকালে ছুটে আসেন তার স্ত্রী। তুমুল বচসা বাঁধে দুজনের মধ্যে। সুযোগ বুঝে 3 মাসের শিশুকন্যাকে গলা টিপে খুন করে নদীর জলে ফেলে দেয় অভিযুক্ত বাবা জাফাই মুর্মু। শিশুটিকে খোঁজাখুঁজি শুরু হতেই অভিযুক্ত পুলিশ ও স্থানীয়দের সামনে জানায়, সে তার শিশুকন্যাকে খুন করে নদীর জলে ফেলে দিয়েছে। গতকাল থেকে লাগাতার তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার দুপুরে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্ত জাফাই মুর্মুকে গ্রেফতার করে। তার নকল স্ত্রীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরী বলেন, অভিযুক্ত জাফাই মুর্মু নিজের দোষ স্বীকার করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। একটি খুনের মামলা রুজু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধান কাটার মরশুমে গত 5 দিন আগে মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়িয়া গ্রামে রাশমি মারান্ডি নামের অন্য এক মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে আসেন ঝাড়খণ্ডের বাসিন্দা জাফাই মুর্মু। বেশ কয়েক বছর ধরে এখানে কাজ করতে আসায় জাফাই ও তার স্ত্রী রোজমেরি হেমব্রমকে স্থানীয় মানুষজন চেনেন। জাফাইকে অনেকে এই এলাকায় অনেকে জামাই বলেও ডাকে। এবার স্ত্রীকে না নিয়ে এসে অন্য এক মহিলাকে সঙ্গে করে নিয়ে আসায় প্রথমে অনেকের মনে প্রশ্ন তৈরি হলেও সে পরে তাকে নতুন বউ বলে পরিচয় দিতেই কেউ আর সন্দেহ করেননি। ওদিকে ঝাড়খণ্ডে থাকা স্ত্রী রোজমেরি হেমব্রমের সন্দেহ হতেই সে ওই এলাকায় ফোন মারফত খোঁজখবর নেয়। অন্য এক মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়ে আনার কথা শুনে সে একরত্তি শিশুকন্যাকে সঙ্গে নিয়ে মন্তেশ্বরের পানবড়িয়া গ্রামে চলে আসে। নিজের মেয়েকে মেরে ফেলে নদীর জলে ভাসিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাবার মধ্যে কোনো সূচনার ছবি চোখে মুখে ধরা পড়েনি এদিন। যদিও পুলিশ জানায় তাকে গ্রেফতার করা হয়েছে। ট্যাব কেলেঙ্কারিতে ধরা পড়েছে বিহার যোগ। তদন্ত যখন চলছে সেই সময় এবার ট্যাব কেলেঙ্কারির আঁচ পড়ল বাঁকুড়াতেও। সম্প্রতি ট্যাব কেলেঙ্কারি নিয়ে খোঁজ নিতে গিয়ে দেখা গেল, জেলার 10টি স্কুলের 47 জন পড়ুয়ার জন্য বরাদ্দ ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। শিক্ষা দফতরের দাবি, দ্রুত ওই টাকা ফেরানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে টাকা ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সারা রাজ্যে সম্প্রতি ট্যাব কেলেঙ্কারির সামনে আসছে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীন এই বরাদ্দ নিয়ে খোঁজখবর করতেই জানা যায়, বাঁকুড়া জেলাতেও পড়ুয়াদের একাংশের ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। সারা জেলার 10টি স্কুলের 47 জন পড়ুয়ার ক্ষেত্রে এমন বেনিয়ম সামনে এসেছে।
এর মধ্যে বাঁকুড়ার নিত্যানন্দপুর হাই স্কুলের 20 জন ও সিমলাপাল মঙ্গলময় বালী বিদ্যা মন্দিরের 17 জন পড়ুয়ার ক্ষেত্রে এমনটা হয়েছে। এছাড়াও জগদল্লা গোড়াবাড়ি এমজিএস বিদ্যালয় এবং বিষ্ণুপুর কেএম হাই স্কুলের ক্ষেত্রে 2 জন করে পড়ুয়ার সঙ্গে এমনটা হয়েছে। অন্য স্কুলগুলির ক্ষেত্রে 1 জন করে পড়ুয়ার প্রাপ্য ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করে শিক্ষা দপ্তর। যে অ্যাকাউন্টগুলিতে ওই টাকা চলে গিয়েছে সেই অ্যাকাউন্টগুলি থেকে দ্রুত টাকা ফেরানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের দাবি, টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনের টাকা ফেরানো সম্ভব হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের দাবি, যে পোর্টালে ট্যাবের টাকার জন্য আবেদন জানানো হয়েছে তাতে পড়ুয়াদের নাম ও অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষমতা রয়েছে একমাত্র সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের। তাই এই ভুল সংশ্লিষ্ট স্কুলগুলির বলেই দাবি স্কুল শিক্ষা দপ্তরের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্র। খুন করা হতে পারে ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও, আর তা বিদেশ থেকে বিষাক্ত স্প্রে আনা হচ্ছে। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ অর্জুন সিংয়ে। ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরূপের অভিযোগে অর্জুন সিংকে আগেই নোটিশ দিয়েছিল সিআইডি। সকাল 11টার মধ্যে তার ভবানী ভবন পৌঁছানোর কথা, সময়ের মধ্যে তিনি পৌঁছেও যান। এদিন সকাল 10টা নাগাদ জগদ্দলের বাসভবন থেকে রওনা দেওয়ার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। অর্জুনের দাবি, তৃণমূলের বিরোধিতা করলেই টার্গেট করা হচ্ছে। এরপরে খুনের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি। ভাটপাড়ার প্রাক্তন সাংসদের কথায়, অর্জুন সিং শুভেন্দু অধিকারীর মতো আরও 4 জন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। এরপর তার আরও বিস্ফোরক দাবি, আজ সিআইডির মুখোমুখি হচ্ছে। যদি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের। উল্লেখ্য, আইবির থ্রেট পারসেপশন রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর অর্জুনের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামনে খাবারের থালা বানানোর কারখানা আর মাটির নিচে অস্ত্র ভাণ্ডার। সেখানে রং রমিয়ে তৈরি হচ্ছে দেশি পিস্তল। পাচার হয়ে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, বিহার পুলিশের এসটিএফ এবং তারাপুর পুলিশের যৌথ অভিযানে পর্দাফাঁস হলো সেই কারবারের। অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। বিহারের মুঙ্গের জেলার গাজীপুর থানা এলাকার মোহাম্মদ মোনাজিরের বাড়িতে হানা দেয় যৌথ বাহিনী। দেখা যায় সেখানে রং রমিয়ে থালা তৈরির কারখানা চলছে। তল্লাশি চালাতে বেরিয়ে আসে আসল ছবি। মাটির নিচে রয়েছে গোপন কুঠুরি। সেখানে রয়েছে নানা ধরনের মেশিন যেখানে তৈরি হতো আগ্নেয়াস্ত্র। অভিযানে উদ্ধার হয়েছে 7mm এর 6টি পিস্তল, 6টি পিস্তলের বাট, একটি লেথ মেশিন, একটি মিলিং মেশিন, একটি ড্রিল মেশিন, একটি গ্রাউন্ডিং এবং একটি পলিশিং মেশিনও মিলেছে। এছাড়া আগ্নেয়াস্ত্র তৈরির বহু কাঁচামালও মিলেছে। পুলিশের দাবি, মোহাম্মদ মোনাজির আর তার ভাই মোহাম্মদ নাসিং এবং তাদের সাগরেদ ইরশিদ মালিক বাসন তৈরির কারখানার আড়ালে অস্ত্রের ব্যবসা করত। গোপন কোঠরিতে তৈরি করত আগ্নেয়াস্ত্র। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মুঙ্গের থানায় অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, গত 3 বছরে বিহারে একের পর এক অস্ত্র কারখানার উদ্ধার হয়েছে। ইতিমধ্যে 14টি কারখানার পর্দাফাঁস করেছে পুলিশ। 9 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ 50 ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। নাবালিকার শরীরে একাধিক জায়গায় কামড়ের দাগ রয়েছে বলে দাবি পরিবারের। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার। জানা গিয়েছে, বিকেলে ওই নাবালিকা খেলতে বেরিয়েছিল। বাড়ি ফেরার সময় একটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে যখন সে ফিরছিল, অভিযোগ ঠিক তখনই অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে মন্দিরের পেছনে নিয়ে যায়। এরপর তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। অভিযুক্ত ভিন রাজ্যের হোটেলে কাজ করে। ঘটনার দিন বাড়ি ফিরে ওই নাবালিকা ভয়ে কাউকে কিছু জানায়নি। পরের দিন স্কুল থেকে ফেরার পর ওই কিশোরীর শারীরিক অসুস্থতা লক্ষ্য করে। তার মা জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানায়। এরপর তার মা শরীরের দিকে লক্ষ্য করলে দেখতে পায় মেয়ের গোপনাঙ্গে এবং শরীর বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন। এরপর বুধবার সন্ধ্যায় অভিযুক্তের মা লিখিত অভিযোগ দায়ের করেন নাকাশিপাড়া থানায়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে আজ তাকে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে। পরিবার চাইছেন অভিযুক্তের বিরুদ্ধে আইনগতভাবে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নাবালিকার মা বলেন, আমার মেয়ে খেলা করছিল, প্রতিবেশী এসে ওকে রাধা গোবিন্দ মন্দিরের পেছনে নিয়ে গিয়ে হেনস্থা করে। ওর সারা শরীরে আঁচড় কামড়ের দাগ ছিল। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি বা গরু পাচার, এই সকল মামলায় অনেকেই ইতিমধ্যেই জামিন পেয়েছেন। তা সে হেভিওয়েট হোক বা চুনোপুটি। এমনকি তিহার জেল থেকে ছাড়া পেয়ে অনুব্রত মণ্ডল ফিরেছেন নিজের বাসভূমে। কিন্তু 9 মাস পেরোলেও জেলেই থাকতে হচ্ছে তাকে। কোনোভাবেই মিলছে না জামিন।
সেই কারণে রীতিমতো বিরক্ত সন্দেশখালীর স্বঘোষিত বাঘ শেখ শাহজাহান। নিয়োগ দুর্নীতিতে জামিন পেয়েছেন মানিকের মতো অভিযুক্ত, সেক্ষেত্রে ইডির হাত থেকে তিনি কেন রেহাই পাবেন না? বিরক্ত হয়ে পুরনো আইনজীবীকে বদল করলেন শেখ শাহজাহান। আদালতের নির্দেশে বসিরহাট সংশোধনারে গিয়ে তিনি শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন এড়িয়ে যান সন্দেশখালীর বেতাজ বাদশা। শুধু তাই নয়, তদন্তে কোনো রকম সহযোগিতাও তিনি করছিলেন না বলেই অভিযোগ। এরপরে শেখ শাহজাহানকে মার্চ মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে। তারপর থেকেই তার মামলা লড়ছিলেন আইনজীবী জাকির রুমান। প্রথম দিন থেকে যে আইনজীবী শাহজাহানের হয়ে মামলা লড়ছিলেন আদালতে, সেই আইনজীবীকে সরিয়ে দিয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। অন্য আইনজীবীকে নিজের মামলার দায়িত্ব দিয়েছেন। তার নতুন আইনজীবী হলেন বিপ্লব দাশগুপ্ত। নতুন দায়িত্ব পাওয়া বিপ্লব দাশগুপ্ত বলেন, শাহজাহানের কেসের আগে শিব হাজরার জামিন মামলা ঝুলে আছে। শাহজাহানের জামিন মামলা কোর্টের কাছে ঝুলে রয়েছে। 14 তারিখ ইডি রিপ্লাই ফাইল করতে হবে। এই মামলার এখনও তদন্ত চলছে, ফলে এখনই কিছু বলা সম্ভব নয়। আদালত চত্বরে আইনজীবী বদল কোনো নতুন ঘটনা নয়। যদিও সূত্রের খবর, শুরুতে আইনজীবী জাকির রুমানের উপর ভরসা রাখলেও জামিন না মেলায় পরে বিরক্ত শেখ শাহজাহান। ইডি গ্রেফতার করলে সহজে জামিন পাওয়া যাবে না, এমনটা বলা হলেও শেখ শাহজাহান ইডির হাত থেকে জামিন পাওয়া অভিযুক্তদের উদাহরণ টেনে এনেছেন বলে খবর। তার ইচ্ছে এ বছরেই জামিন হোক। মামলাটি চলতি মাসের শুনানির জন্য স্থির করে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তার নতুন আইনজীবী। শীতের হালকা আমেজ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। ধীরে ধীরে উত্তরে হাওয়া প্রবেশের ফলে পারদ পতন বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শুক্রবার সকাল পর্যন্ত চলতে পারে। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান দেখা যাচ্ছে, যা উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব ফেলতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের হালকা আমেজে শুরু হবে। শ্রীনিকেতন এবং পুরুলিয়ায় ইতিমধ্যেই পারদ যথাক্রমে 17 ও 16 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কলকাতায়ও রবিবার বা সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 22.1 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে কলকাতায় ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। আকাশ পরিষ্কার থাকবে, তবে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা দিতে পারে। ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল কর্মীর পর এবার তৃণমূল নেতার ছেলে সহ 4 জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। মালদহ বৈষ্ণবনগর থানার বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্যাব কেলেঙ্কারিতে পূর্ব বর্ধমান পুলিশ প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বৈষ্ণবনগরের 4 জনকে গ্রেফতার করল। ধৃতরা হল রকি শেখ, পিন্টু শেখ, শ্রবণ সরকার ও জামাল শেখ। এর মধ্যে শ্রবণ সরকারের বাবা জিতেন্দ্রনাথ সরকার কালিয়াচক 3 নম্বর ব্লকের তৃণমূলের এসসি সেলের সভাপতি। রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানার চক শেহেরতি গ্রামের বাসিন্দা ও শ্রবণ সরকার এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। ধৃতদের 2 জনের সাইবার ক্যাফে রয়েছে। মঙ্গলবার রাতে শ্রবণ, জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে আসে। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় 15টি পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, আরও অনেকে ট্যাব কেলেঙ্কারির এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। রকিকে পুলিশ প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। প্রসঙ্গত, মঙ্গলবার মালদহের বৈষ্ণবনগর এলাকা থেকে হাসান আলী শেখ নামে একজনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। সেও তৃণমূল কর্মী। 12টায় অফিসে ঢোকা কিংবা 4টায় অফিস থেকে বেরিয়ে যাওয়ার দিন শেষ। নবান্নের হাজিরা এবার বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হচ্ছে। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের একাংশের ফাঁকিবাজি ঠেকাতে আগেই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য। এবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হলো। নভেম্বর থেকেই চালু হচ্ছে হাজিরার নয়া পদ্ধতি। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে অবশ্য কয়েকটি বিভাগের ক্ষেত্রে ছাড়ের উল্লেখ করা হয়েছে। বাকি সব বিভাগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক হাজিরার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যারা সদ্য চাকরিতে জয়েন করেছেন বা যারা সদ্য বদলি হয়ে এসেছেন এবং স্টেনোগ্রাফার ছাড়া বাকিদের ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক। গত 11ই নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নবান্নের সব দফতরে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্নের সব বিভাগে বায়োমেট্রিক বসানোর কাজও শেষ হয়েছে। গত শতকের শেষে সরকারি কর্মচারীদের নিয়ে একটি গান লিখেছিলেন নচিকেতা। আমি সরকারি কর্মচারী গানের কথার পরতে পরতে ছিল ফাঁকিবাজির কথা। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, চেয়ারটা কোনো মতে ছাড়ি, 4টে চলে আসি বাড়ি, আমি সরকারি কর্মচারী।
অনেকের মতে 25 বছর পরেও নচিকেতার সেই গান আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। তা না হলে বায়োমেট্রিক হাজিরা কি বাধ্যতামূলক করতে হতো?